স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করছেন, সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তথ্য পাওয়া গেছে অক্ষতই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও এই তথ্য ফাঁসকে মার্কিন প্রেসিডেন্টকে খাটো করার চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। গোয়েন্দা রিপোর্ট এবং প্রশাসনের পাল্টাপাল্টি অবস্থানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংসের লক্ষ্যেই চালানো হয়েছিল এ হামলা। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানে যুক্তরাষ্ট্র, যেগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়ন বলছে, বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানার পরও ইরানের পারমাণবিক স্থাপনায় থাকা সেন্ট্রিফিউজগুলো অক্ষত। কার্যক্রম শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছে। ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানে এই উপলক্ষে উদযাপন করছে ইরানিরা। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিবির আমিন, নিউজ 24। যুদ্ধবিরতির পর মোসাদের গুপ্তচরদের ধরতে ইরান জুড়ে চলছে চিরুনি অভিযান। গুপ্তচর বৃত্তির অভিযোগে 700-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 3 জনের। এরই মধ্যে আইএই এর সাথে সহযোগিতা চুক্তি স্থগিতের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আবহ। মোসাদের গোপন তৎপরতায় নড়েচড়ে বসেছে ইরান। গুপ্তচর শনাক্তে দেশ জুড়ে চলছে চিরুনি অভিযান। সরকারি সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত 7 শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের অনেকে গুরুত্বপূর্ণ সামরিক বা পারমাণবিক স্থাপনার তথ্য পাচার করেছিলেন বলে দাবি নিরাপত্তা বিভাগের। তাদের মধ্যে দোষী সাব্যস্ত হয় 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এ নিয়ে গত 10 দিনে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল খামেনির দেশ। এদিকে ইরানের পরমাণু প্ল্যান্ট পর্যবেক্ষণে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে আইএইএ। তবে তা না করে উল্টো আইএই এর সঙ্গে চলমান সহযোগিতা চুক্তি স্থগিতের প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইএই এর চুক্তি স্থগিত হলে ইরানের পরমাণু কর্মসূচির উপর আর কোনো বৈশ্বিক নজরদারি থাকবে না। আফরিন মৌ, নিউজ 24। মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা খুঁজে পেয়েছে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ DOSM। সম্প্রতি বাংলাদেশের পাম অয়েল, রাবার ও কাঠের চাহিদা বেড়ে যাওয়া এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন দেশটির প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিজ ও কমোডিটি মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। মালয়েশিয়ায় ফিরে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে দেখা করে বাংলাদেশকে লাভজনক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করবেন বলে জানান। আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে আগামী 19 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড 2025। এই মর্যাদাপূর্ণ আয়োজনের উদ্যোক্তা প্রতিষ্ঠান আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া। এর নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি সংগঠক মোশাররফ হোসেন রিহান। অনুষ্ঠানের মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা যারা
নীরবে সমাজ, ব্যবসা ও নেতৃত্বের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রতি, যারা কর্মদক্ষতা ও সমাজসেবার মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছেন। অনুষ্ঠানটি হবে মেলবোর্নের হলিডে ইন ওয়েরবি হোটেলে। এতে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর, অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক অতিথিরা। দর্শক, নিউ ইয়র্ক থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র পদের প্রার্থী জোহরান কোয়ামে সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জোহরান কোয়ামে মামদানি, তিনি নিউ ইয়র্ক নিয়ে কি স্বপ্ন দেখছেন জানাবেন আমাদের। সবচেয়ে বড় যে বিষয়টি একটু স্পষ্ট করে বলি যে মুসলিম ভাইব্রেন্ট, অর্থাৎ যে প্রথম কোন ডেমোক্রেট মেয়র, মানে ডেমোক্রেট মেয়র প্রার্থী যখনই কোনো নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন, তখন কিন্তু একটি কথা বলেছেন যে আই এম প্রাউড মুসলিম, যেটা একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি করেছে। আপনি জানেন বাংলা ভাষাভাষী মানুষ অধিকাংশ এখানে মুসলিম, এবং মিডিল ইস্ট থেকে শুরু করে আশেপাশে যে বিভিন্ন মুসলিম কান্ট্রিরা এখানে বসবাস করে, এই কথাটি কিন্তু একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি করেছে। এবং সবচেয়ে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে মামদানি যে অপোজিশন ছিল ডেমোক্রেটের, অ্যান্ড্রু কুমো, সত্যিকার অর্থে 2021 সালে উনি কিন্তু সাবেক গভর্নর হিসেবে পদত্যাগ করেছিলেন। 13টি যৌন কেলেঙ্কারির ঘটনা, অর্থাৎ 13টি যৌন অভিযোগ রয়েছিল। অর্থাৎ যদি ইমেজের কথা বলতে হয়, 2021 সালেই কিন্তু তার ইমেজ ক্ষুণ্ণ হওয়ার কারণে সে পদত্যাগ করে। কিন্তু সে পুনরায়, অর্থাৎ নিজের ইমেজ পুনরুদ্ধার করে ভেবেছিল যে ডেমোক্রেট থেকে আবার মেয়র হিসেবে সে দাঁড়াতে পারলে হয়তোবা তার অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু যে 7 বছর বয়সে এসে, অর্থাৎ উগান্ডা থেকে 7 বছর বয়সে এখানে এসে 33 বছর বয়সে অ্যান্ড্রু কুমোর মতো ব্যক্তিকে এভাবে পরাজিত করাটা সত্যি আসলে এখন এই কমিউনিটিতে আলোচনার একটি বিষয়। আরেকটি কথা বলে রাখি, নভেম্বর মাসে কিন্তু আসলে চূড়ান্ত ফলাফল কি হতে যাচ্ছে, নিউ ইয়র্কের মেয়র কে হতে যাচ্ছে সেটা দেখার বিষয়, কারণ নির্বাচন হবে নভেম্বরে। ডেমোক্রেট থেকে এখন মামদানি জয়ী হলেও নভেম্বরে কিন্তু দেখা যাবে আসলে প্রকৃতপক্ষের নিউ ইয়র্কের মেয়র কে হতে যাচ্ছে। এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার আগে মামদানি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবাসন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে বিষয়গুলো, সেগুলোই যদি মেয়র হয় সেগুলোই কতটুকু সে বাস্তবায়ন করবে তা এখন দেখার বিষয়। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আরব আমিরাতে মিরসরাই সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শারজাহ স্থানীয় একটি হোটেলে মিরসরাই সমিতির 2025-26-এর 151 জনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আজিমুল বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তনিমউদ্দিন চৌধুরী, প্রধান উপদেষ্টা মহিউদ্দিন নসু, নূর উদ্দিন, মহিউদ্দিন আরজু, আব্দুল করিম, হুমায়ুন সিদ্দিকী ও ওমর ফারুক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে 42টি দলের অংশগ্রহণে সম্পন্ন হলো ক্যামডেন কমিউনিটি ক্লাব ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। দিনব্যাপী আয়োজনে ছিল প্রতিযোগিতা, উৎসব আর বন্ধন। সোশ্যাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মাজ ও এমদাদ, রানার আপ মাজিদ ও উজ্জ্বল। ডি ক্যাটাগরিতে দুর্দান্ত খেলে শিরোপা জিতেছেন জাহেদ ও নোমান। উপস্থিত ছিলেন ক্যামডেন মেয়র এডি হ্যানসন, কাউন্সিলর নাসিম আলী ও কমিউনিটি নেতারা। পরিশেষে এই বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় ট্রফি, মেডেল ও প্রাইজ মানি। লন্ডনে কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী শেখ ফারুক আহমদ বার্কিং অ্যান্ড ড্রেগেনহাম কাউন্সিল থেকে সিভিক অ্যাওয়ার্ড পাওয়ায় তার সম্মানে লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 16 জুন সোমবার সন্ধ্যায় হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ডাক্তার গিয়াসউদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু আহসান রেজা, আনসার আলী, আবু সুফিয়ান চৌধুরী, সাজ্জাদ খান, অধ্যাপক ওমর ফারুক সহ অনেকেই। সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে প্রায় সব দল একমত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এসসিসি গঠনের প্রস্তাব থেকে ঐকমত্য কমিশন সরে এসেছে, এমনটাই জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা কমবে, রাষ্ট্র ও সরকার পরিচালনা কঠিন হবে। আর এদিকে রাষ্ট্রের মূলনীতি কী হবে তা নিয়ে বৈঠকে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের কয়েক দফা বৈঠকের পর জানা গেল প্রতিষ্ঠানটির নাম ও কাঠামোতে পরিবর্তন আনতে চায় কমিশন। এনসিসির বদলে এর নতুন নামকরণ করা হয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এতে সদস্য থাকবেন প্রধানমন্ত্রী, উচ্চ ও নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্য দলগুলোর পক্ষ থেকে একজন প্রতিনিধি, এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি মনোনীত একজন করে প্রতিনিধি। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে পরিবর্তনের এই বিষয়টি তুলে ধরেন কমিশন সভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। তারা মনে করে এর মধ্য দিয়ে রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা অনেকটাই কমে যাবে। বিএনপির পরামর্শ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য যে বিদ্যমান আইন আছে সেগুলোর সংশোধন করা যেতে পারে। শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই। একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন, এমন একটি প্রস্তাবনায় একমতে এসেছে বৈঠকে অংশ নেয়া অনেক রাজনৈতিক দল। তবে বিএনপি এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে শর্ত সাপেক্ষে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা ট্রাম্প 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই 5 মূলনীতির বিরোধিতা করেছে কয়েকটি বাম দল। একটাতে আমরা একমত হতে পারি নাই, সেটা হচ্ছে মূলনীতির ব্যাপারে। ফলে আমি একটু অভিমান করে বলেছি যে আমাদের মূলনীতিতে একটা জিনিস স্থাপন করা যেতে পারে, যে আমরা কখনোই জাতীয় স্বার্থে একমত হতে পারবো না। এর আগে বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, আমি আর ডামি নির্বাচনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন। প্রহসনের নির্বাচনের কারিগর এই সাবেক সিইসিকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এই নির্বাচনের নাম হয় আমি আর ডামি নির্বাচন। সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। পার পেলেন না কথিত আমি আর ডামি নির্বাচনের কারিগর কাজী হাবিবুল আউয়াল।
বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জানানো হয় প্রশাসনের নির্বাচনের কুশীলব হিসেবে বিএনপির মামলায় তাকে গ্রেফতার করা হয়। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলা সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেফতার করে। এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কথিত রাতের ভোটের কারিগর সাবেক সিইসি KM নুরুল হুদা। সেখানে তিনি মব জাস্টিসের শিকার হন। পরে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরেক আসামি বিনা ভোটের সংসদের কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। পুলিশ বলছে বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারি অফিস আদালতে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশের জনগণকেও তা বর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অনুষ্ঠান হয়। পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। কাজেই আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই। প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ বিগ্রহ সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে, এই কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে বনে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। অধ্যাপক ইউনূস বলেন, নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে, যেমন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে। জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। চীন সফরের তৃতীয় দিনে বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসন উপদেষ্টা, কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ সহ অনেকেই। প্রায় 10 লাখ মানুষ কর্মসংস্থানের সাথে জড়িত প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি, রেল সংযোগ, মনোরেল তৈরিতেও অগ্রগণ্য। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন।